আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি কেন বলছি যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান, তার কিন্তু কারণ আছে। আপনারা জানেন যে 12 তারিখে ইন্টারিম গভর্নমেন্ট তথাকথিত একটি নির্বাচনের দিকে যাচ্ছে। যদি আমি এখনো এই মুহূর্তেও বলছি আপনাদেরকে নির্বাচন হবে না, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। এবং আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যখন শুনবেন বা দেখতে যাবেন, তখন বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সকলে মিলে একটা বৈঠক আছে গুরুত্বপূর্ণ। আর এদিকে আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের পাম্পাস উপদেষ্টা স্বরাষ্ট্র উনি বলেছেন যে প্রচুর পরিমাণের সৈন্য পাঠাতে হবে বর্ডারের কাছে, 8 কিলোমিটারের ভেতরে। যদিও সেনাবাহিনী পাঠানো যায় না, তারপর ওনারা সেনাবাহিনী পাঠাবেন। সুতরাং এই যখন অবস্থা চলছে, তখন আমি কেন হঠাৎ করে বললাম, আপনারা তো চিন্তা করতে পারছেন যে আমি কেন বললাম যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি আজকে আপনাদেরকে 64টি জেলার জেলা পুলিশ সুপারদের বিবরণ দিব। এরা কে কোন দলের সেটা সহ উল্লেখ করে দিব, তাদের বেস নাম্বার, তাদের নাম, তাদের ছবি সহ আপনারা একটু পরে স্ক্রল হতে দেখবেন। এবং আমি এই স্ক্রলটি পূর্ণাঙ্গ পেজে আপনারা দেখতে পারবেন। আমি পেছন থেকে আপনাদেরকে প্রতিটা 1, 2, 3, 4 করে বলে যাব। এখানে যে অবস্থা যেটা, সেটাতে হচ্ছে যে আপনার 34 জনের মতন যে পুলিশ সুপার আছে এরা বিএনপির, এবং 30 জন যারা আছেন তারা জামাত ইসলামের। এর মধ্যে অবশ্য 30 জন কেন বললাম, এর মধ্যে 2, 4, 5 জন যাদেরকে দেখবেন আপনারা যে সঠিক পাওয়া যায়নি, এগুলো সব কিন্তু আসলে জামাতের। এরা নাম মানে এদের পরিচয় প্রকাশ করেন, এরা গুপ্ত। আর জামাত অলওয়েজ গুপ্ত থাকতে বিশ্বাস করে, এটা আপনারা সকলেই জানেন। তো সাবধান হওয়ার এই কারণ যে এই পুলিশ সুপার, জামাতের যেসব পুলিশ সুপার আছে, বিএনপির যেসব পুলিশ সুপাররা আছে, তারা কিন্তু অ্যাকশন করবে কিন্তু আগামী 3-4 দিন আওয়ামী লীগের উপরে। সুতরাং আপনারা জেনে নেন আপনার জেলার পুলিশ সুপার কে, আপনার জেলার ডিসি কে, এটা জানতে হবে। সুতরাং আমি আজকে এই মুহূর্তে যদিও আপনাদেরকে শুধুমাত্র পুলিশ সুপারদের দিচ্ছি, তবে সন্ধ্যার ভেতরে আপনাদেরকে আরেকটা দেব। সেটা হচ্ছে যে কমিশনার এবং জেলা প্রশাসক ওদের টেলিফোন নাম্বার সহ টোটাল ঠিকানা, মোবাইল নাম্বার এবং কে কোন দল করে সেইটা সহ দিয়ে দিব। এবং সেইখানেও আপনাদেরকে বলে দিব যে কতজন আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই জায়গাটাই চলে যাই যেইখানে আমাদের যাওয়া এক্ষুনি প্রয়োজন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলো, আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে নামগুলো তুলে দিব এবং পড়ে দিচ্ছি। যে জেলা পুলিশ সুপারদের বিবরণী: ক্রমিক নং 1 ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ 25, উনি বিএনপি সমর্থিত। 2 গাজীপুর মোহাম্মদ শফিক উদ্দিন, উনিও ব্যাচ 25, উনিও বিএনপির। নারায়ণগঞ্জে আছে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উনিও ব্যাচ 25, উনি জামাত ইসলামের। এরপরে আসুন দেখুন, নরসিংদীতে আছে মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, কট্টরপন্থী বিএনপি। এরপরে আছে মোহাম্মদ মিজানুল আলম, উনি মুন্সিগঞ্জের বিএনপি। মানিকগঞ্জের মোহাম্মদ সরোয়ার আলম, বিপিএম জামাত ইসলামীর। টাঙ্গাইলের আছে মোহাম্মদ শামসুল আলম সরকার, উনি বিএনপির। কিশোরগঞ্জের ডাক্তার এস এম ফারহাদ হোসেন, জামাত ইসলাম। ফরিদপুরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, জামাত ইসলাম। গোপালগঞ্জে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, জামাত ইসলাম। মাদারীপুরে আছে এতেশামুল হক, জামাত ইসলাম। এরপর আছে রৌনক জাহান, বিএনপি শরীয়তপুর। রাজবাড়ীতে আছে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, বিপিএম জামাত ইসলামের। চট্টগ্রামের আছে মোহাম্মদ নাজির আহমেদ খান,
উনি নিশ্চিত জানা যায়নি, তবে ওনার নিয়োগটা নাকি সম্ভবত বৈছা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলারাই এটা করিয়েছে, এবং সেখানে খান তালাত মাহমুদ রাফি জড়িত। এই লোককে প্রায় আপনার ৬০ লক্ষ টাকায় তাকে এখানে এনে দেওয়া হয়েছে। এরপরে আছে কক্সবাজারে এএনএম সাজিদুর রহমান, উনি বিএনপি করেন। এবং কুমিল্লায় আছে মোহাম্মদ আনিসুর রহমান, কট্টরপন্থী বিএনপি। ফেনীতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উনিও বিএনপি। নোয়াখালী টি এম মোশাররফ হোসেন, জামাত ইসলাম। লক্ষ্মীপুর মোহাম্মদ আবু তারেক, জামাত ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আব্দুর রৌফ, বিএনপি। চাঁদপুর মোহাম্মদ রবিউল হোসেন, জামাত ইসলামী। রাঙামাটি মোহাম্মদ আব্দুর রাকিব, পিএম, ওনার কথাটা নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। খাগড়াছড়ি মির্জা সায়েম মাহমুদ, পিএম, উনিও বিএনপি করেন। এবং বান্দরবনে আছে মোহাম্মদ আব্দুর রহমান, ব্যাস ২৭, জামাত ইসলামী। রাজশাহীতে মোহাম্মদ নাইমুল হাসান, ব্যাচ ২৫, বিএনপি। নাটোরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যাচ ২৫, বিএনপি। নওগাঁয় মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ ২৫, বিএনপি। বগুড়ায় মোহাম্মদ শাহাদাত হোসেন, ২৫, জামাত ইসলাম, ব্যাচ ২৫। জয়পুরহাট মিনা মাহমুদা, পিএম, পিপিএম, নিশ্চিত জানা যায়নি এই মহিলা, তবে যতটুকু শোনা যাচ্ছে এটাও বৈছার। পাবনায় মোহাম্মদ আনোয়ার জাহিদ, জামাত ইসলাম। সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএনপি। চাঁদপুরে গৌতম কুমার বিশ্বাস, উনিও এখন বিএনপি। খুলনায় মোহাম্মদ মাহবুর রহমান, বিএনপি। যশোরে মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি। সাতক্ষীরায় মোহাম্মদ আরেফিন জুয়েল, বিএনপি। এছাড়াও আছে ঝিনাইদহে মোহাম্মদ মাহফুজ আফজাল, জামাত ইসলাম। মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপি। নড়াইল মোহাম্মদ আল মামুন শিকদার, বিএনপি। বাগেরহাট মোহাম্মদ হাসান চৌধুরী, বিপিএম, জামাত ইসলামী করেন উনি। কুষ্টিয়ায় মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম, বার, বিএনপি। মোহাম্মদ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা, জামাত ইসলাম। মেহেরপুরে আছে উজ্জ্বল কুমার, উনি নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। বরিশালে আছেন ফারজানা ইসলাম, জামাত ইসলামী। পটুয়াখালীতে আছেন মোহাম্মদ আবু ইউসুফ, বিপিএম, বিএনপি। ভোলায় মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পিপিএম, বিএনপি। পিরোজপুরে আছেন মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জামাত ইসলামী। বরগুনায় আছেন মোহাম্মদ কুদরতি খুদা, পিপিএম, বিএনপি করেন উনি। ঝালকাঠিতে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, উনি বিএনপি করেন। সিলেটে কাজী আক্তার উল আলম, উনিও বিএনপি করেন। মৌলভীবাজারে মোহাম্মদ বিল্লাল হোসেন, জামাত ইসলাম করেন। হবিগঞ্জ ইয়াসমিন খাতুন, উনি জামাত ইসলাম করেন। সুনামগঞ্জে আছে এবিএম জাকির হোসেন, ব্যাচ ২৫, বিএনপি করেন। মোহাম্মদ মারুফ হুসাইন, ব্যাচ ২৫, জামাত ইসলাম করেন। মোহাম্মদ জেদান আল মুসা, পিপিএম, উনি বিএনপি। মোহাম্মদ বেলাল হোসেন, বিএনপি করেন ঠাকুরগাঁয়ে, এবং দিনাজপুরে ছিলেন আপনার মোহাম্মদ জেদান আল মুসা, বিপিএম। পঞ্চগড়ে মোহাম্মদ রবিউল ইসলাম, তাবলিগ জামাত। নীলফামারী শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, বিএনপি করেন। লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান, জামাত ইসলাম করেন। কুড়িগ্রামে খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, উনি বিএনপি করেন। গাইবান্ধাতে মোহাম্মদ জসিমউদ্দিন, ব্যাচ ২৫, বিএনপি করেন। ময়মনসিংহে মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ ২৫, বিএনপি করেন। জামালপুরে জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, বিএনপি করেন। শেরপুরে মোহাম্মদ কামরুল ইসলাম, জামাত ইসলামী। এবং সর্বশেষ নেত্রকোনা মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ ২৭, উনি জামায়াতে ইসলামী করেন। তো আপনারা এতক্ষণ যা শুনলেন বা যা দেখলেন, তাতে এখানে কোনো কিছুই ছলচাতুরির কোনো প্রশ্রয় নেওয়া হয়নি। আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে কে কোন দল করেন এবং কিভাবে এই পুলিশ প্রশাসনটাকে সাজানো হয়েছে। তো কালকে ডিসিদের লিস্টটা আমি দিয়ে দিব, সন্ধ্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন কে কোন দল করে, ওদের মোবাইল নাম্বার এবং সব সহ। এবং এখানে দেখেন এই যাদের নাম বললাম জামাত ইসলামের যারা আছে, এরা এক সময়কারের দুর্ধর্ষ শিবিরের ক্যাডার ছিল।
এরা চাকরিতে নিয়োগ পেয়েছে, এখন জামাতের পারপাস সার্ভ করছে। আর এদের প্রধান কাজ হচ্ছে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরো বেশি বেশি হত্যা করা, এটাই হচ্ছে যে তাদের মূল পরিকল্পনা। তো চোখ রাখুন রাশেদ স্পিচের পর্দায়, আপনাদের জন্য নিয়ে আসবো সবকিছুই আগামী একদিনের ভেতরে। সমস্ত প্রশাসনের কে কোথায় কোনভাবে আছেন, কোন দল করেন, আপনাদের কাছে প্রকাশ করে দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবে। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ডিপ স্টেটের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি যে একেবারে পাল্টে গেছে 2024-এর জুলাই আগস্ট থেকে এখন এসে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে, তার এক সুস্পষ্ট প্রমাণ হাজির করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে খাস বান্দা যে সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তারা একজোট হয়ে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ভয়ের পরিবেশ, তাদের ওপর অত্যাচার নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তেমনি যে ভিন্ন মতের রাজনৈতিক শক্তিকেও অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, এমন নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে কিচ্ছুতেই স্থিতিশীলতা আসবে না, এ কথা এতদিনে তারা মুখ ফুটে বলতে জোট বেঁধেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এরা সব একত্র হয়ে এমন জরিপ প্রকাশ করেছেন, আবার নিজ নিজ সংগঠন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এক রকমের রব তোলা শুরু করেছেন। মানে এই ব্যক্তিরা বাংলাদেশের এমন মার্কিন যুক্তরাষ্ট্রের খাস বান্দা যে আমরা জানি যে এরাই আমাদের বুঝিয়েছেন, মানে জিল্লুর রহমান তো এদের চেয়ে বেশ জুনিয়র, মানে এই বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান, মাহফুজ আনামরা মিলে 90 দশকের শেষ থেকে আমাদের বোঝানো শুরু করেছেন যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হচ্ছেন তারাই যারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশের টাকা নিয়ে বিভিন্ন দোকান পরিচালনা করেন। মানে এদের সকলের নানা রকম এনজিও আছে এবং এরাই সুশীল সমাজের প্রতিনিধি, এরাই রাজনীতিটা ভালো বোঝেন, এরাই সংস্কার বোঝেন, এরাই গণতন্ত্র বোঝেন, এদেরই সবচেয়ে মাখামাখি থাকে বাংলাদেশের সকল দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে এবং এরাই সর্বদা কোন সরকার ক্ষমতায় থাকবে, কোন সরকার থাকবে না, এসব বিষয়গুলো মানে এক রকমের কলকাঠি নাড়তে সবচেয়ে বেশি উদ্যোগী থাকবেন। তো এহেন দেবপ্রিয় ভট্টাচার্য আর বদিউল আলম মজুমদার দুজনই ইউনূসের খাস লোক। এই 17-18 মাস ধরে একেবারে চুপচাপ ছিলেন তারা, কোনো কথা নাই, মানে কোনো কথা নাই মানে তাদের কথা হচ্ছে বদিউল আলম মজুমদার তো মহা ব্যস্ত ছিলেন আলী রিয়াজের দরবারে সংবিধান সংস্কার করতে, জুলাই সনদ প্রণয়নে। সে সময় নানা রকম ভিডিও বেরিয়ে এসেছে যে তিনি নানাজনকেই, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ নানাজনকে ধমকাচ্ছেন যে উনার কাছে একেবারে খাস জায়গা থেকে খবর আছে কে কি করেছেন, কাজেই তারা যাতে মানে তার যে প্রস্তাবিত বা তার আমেরিকা থেকে প্রেসক্রিপশন আনা যেসব সংস্কার প্রস্তাব রাজনৈতিক নেতারা যাতে মানে সেসব মেনে নেন। আর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তো সেই সংখ্যার জনক যে বাংলাদেশে নাকি 28 উপায়ে দুর্নীতি করে 15 বছরে $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করে ফেলেছে শেখ হাসিনা সরকার। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের তরফে বহুবার এই প্রশ্ন তোলা হলেও বা বাংলাদেশের মানে নানা ভেতরেও নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত প্রশ্ন তুলেছেন বটে যে বাংলাদেশের ইকোনমির সাইজটা তেমন কিনা যে $234 বিলিয়ন 15 বছরে পাচার করে দিয়েও
পদ্মা সেতু, ফ্লাইওভার থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা গেল। কিন্তু মানে দেবপ্রিয়দের ব্যাপারটা হচ্ছে যখন যেরকম সেরকম একটা শিরোনাম ছেড়ে দিলেই হলো। খুবই সিগনিফিকেন্ট সে কারণেই যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক, তিনিও তো দোকান খুলেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে, এবং তিনি নিজেই সর্বত্র বলেন এবং পিটার হাসের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার শেষ আমলে, এবং তিনি নিজেই বলেন তার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের সাথে পেশাগত কারণে ব্যাপক ইন্টারাকশন আছে, ব্যাপক যোগাযোগ আছে। এবং এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দোকান খোলার পর তিনি বাংলাদেশে এই সুশীল সমাজের ভেতরে একটা বড় ধরনের এন্ট্রি পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মঞ্চে জিল্লুর রহমান এই দেবপ্রিয় বদিউলকে একত্র করেছিলেন এবং তারা মিলে এই ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনের সময় নাকি বাংলাদেশের 50% সংখ্যালঘুই অনিরাপদ বোধ করছে। তো ভাবেন যে নির্বাচনের সময় বাংলাদেশের 50% সংখ্যালঘু মানুষ অনিরাপদ বোধ করবেন ভোটের সময়, এরকম একটা জরিপ তারা মাত্র এই ভোটের 3 দিন আগে উপস্থাপন করলেন। অথচ 18 মাস ধরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। বুঝতেই পারেন এসব দোকান জরিপ করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে। কাজেই এখন তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে ট্রাম্প প্রশাসন আসবার পরে, বিশেষভাবে এই নিয়ে তো অনেক আলোচনা করেছি যে ট্রাম্প প্রশাসন আসবার ভাবে তারপরে তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাইডেন সরকারের যেখানে একটা বড় ধরনের উস্কানি ছিল সেটা ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিটাকে রাজনীতি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। এবং বাংলাদেশে যে কথা ভারতের সংবাদ মাধ্যমকে 2025-এর ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড স্পষ্টত বলেছেন যে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা যে কোনোভাবে বন্ধ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং ভারত নিশ্চিতভাবেই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, এ ধরনের একটা ভয়ের পরিবেশ সৃষ্টি, মবের সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। ট্রাম্প তো সেই নির্বাচনের আগে 2024-এও এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু বাংলাদেশের এই সুশীল সমাজের মার্কিন ঘনিষ্ঠ প্রতিনিধিরা কিন্তু তখনই আওয়াজ তোলা শুরু করলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনে বড় ধরনের বদল এসেছে এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশে খিলাফতের এই প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বিগ্ন এবং তারা এই দোকানগুলোকে আবারও টাকা দিতে শুরু করেছে, অর্থায়ন করতে শুরু করেছে যে বাংলাদেশে এ ধরনের একটা ইসলামপন্থী শক্তির উত্থান হলে রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত ট্রাম্প প্রশাসন এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে মনে করে এবং ভারত বারবার মার্কিন প্রশাসনকে সে কথা বলছে। এখন দেখেন বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য জিল্লুর রহমানের দোকান সিজিএস যখন জরিপ করে ঘোষণা দিচ্ছে যে নির্বাচনের সময় 50% সংখ্যালঘুই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এতদিন পর দেবপ্রিয় ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের যত ঘটনা এই 17-18 মাসে বেরিয়ে এসেছে, আর ইউনূস সরকার যে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে সে কথা কোনোভাবেই মানা যায় না। কারণ তিনি এতদিনে তার বুদ্ধি খুলেছে। তিনি বলছেন যে নারীর উপর যখন সহিংসতা হয় তখন কি আমরা বলি এটা জমি জমার বিরোধ? নারী দুর্বল বলেই তার উপর হামলা হয়। তেমনি
হিন্দু সম্প্রদায়ের ওপর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে 645টা আক্রমণ হয়েছে তা হতে পেরেছে কারণ তারা দুর্বল জনগোষ্ঠী। দেখেন, মাথার বুদ্ধি একদম খুলে গেছে। এবং দেবপ্রিয় ভট্টাচার্য শুধু যে জিল্লুরের দোকানে এসে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছেন তাই নয়, মানে যেটা নাকি আওয়ামী লীগের বয়ান, ভারতের বয়ান বলে বাংলাদেশে ইউনূস সরকার, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি, তরুণ নেতারা প্রচার করছেন এবং এই সুশীল সমাজের প্রতিনিধি দল এতদিন পর্যন্ত হুক্কা হুয়া রবে বলে আসছিলেন যে ঠিক কথা ঠিক কথা, এ ভারতীয় বয়ানে আওয়ামী বয়ান। এখন একদম বুদ্ধি খুলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের। ওদিকে বদিউল আলম মজুমদার আরো লোক হাসানোর মতো কাজ করেছেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মনোভাব যে কিভাবে পাল্টেছে, তারা যে এদের দিয়েই এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আনিয়ে ছাড়বেন, আর না আনলে পরে এদের আর ফান্ডিং আসবে না, এদের আর তহবিল আসবে না, এটা যে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে বুঝেছেন তার প্রমাণ বদিউল আলম মজুমদার। মানে যিনি গত হাসিনার 15টা বছর শুধু যুক্তরাষ্ট্রের দূতাবাসে নানা রকম ঘেটু করেছেন, হ্যাঁ, নানা রকম সম্পর্ক রক্ষা করেছেন, এই নৈশভোজ ওই নৈশভোজ, নিজের বাড়িতে ষড়যন্ত্রের বৈঠক এসব করেছেন, আর কিভাবে হাসিনা সরকারকে নামাবেন সে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন, সেই বদিউল আলম মজুমদার, যার মূল দোকানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন হাঙ্গার প্রজেক্ট। এবং দেখেন যে এই হাঙ্গার প্রজেক্টের তিনি দশকের পর দশক ধরে বাংলাদেশে প্রধান পদে দায়িত্ব পালন করছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তার চাকরি, প্রজেক্ট, প্রকল্প, দোকান সব যাবে। সেই বদিউল আলম মজুমদার এই মঞ্চে হাত তুলে বলেছেন, আমাকে সরকারের অংশ ভাববেন না, আমি ইউনূস সরকারের ঠিক ততটুকু অংশ ছিলাম যতটুকু অংশ দেবপ্রিয় ছিল, কারণ দেবপ্রিয় শ্বেতপত্র প্রণয়ন করে দিয়েছে ইউনূস সরকারের জন্য, আর আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংবিধান সংস্কার করেছি, কিন্তু তার মানে আমাকে কিছুতেই ইউনূস সরকারের অংশ হিসাবে ঘোষণা করা যাবে না। দেবপ্রিয় ভট্টাচার্যের দোকান সিপিডি থেকে তারা কিন্তু স্পষ্ট করে আওয়ামী লীগকে এখন ডাকছেন। সিপিডি আলাদা করে সংবাদ সম্মেলন করেছে এবং আলাদা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে 7 তারিখে যে আওয়ামী লীগকে বাদ দিলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। ভাবেন, দেবপ্রিয়র দোকান 2025-এর মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কার্যক্রম, তখন থেকে এখন পর্যন্ত মুখ দিয়ে তাদের আওয়াজ বের হয় নাই। দিনে মাসের পর মাস ধরে আমরা জানি আওয়ামী লীগের নৌকা ব্যালটে থাকবে না, নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। এখন সিপিডি মুখ খুলে বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। খুবই তাৎপর্যপূর্ণ হচ্ছে, জিল্লুর রহমানের দোকানের অনুষ্ঠানে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এই সরকারের দম ফুরিয়ে এসেছে ঠিক আছে, কিন্তু এই সরকার একটা মাত্র কাজ করে ইতিহাসে কোনো ভালো অবদান রেখে যেতে পারে, সেটা হচ্ছে তারা যদি সত্যিকার অর্থে নারী, সংখ্যালঘু এবং ভিন্ন রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে। এবং নির্বাচনের 3-4 দিন বাকি থাকতে ওই অনুষ্ঠানে দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। তারা সংখ্যালঘুদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে আওয়াজ তুলবেন এবং তার মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগ দুই তরফের জন্যই তা বড় ধরনের সুখবর বটে।